গ্রামে নয়, গ্রাম থেকে শহরে। প্রকৃত বাংলার কথা বলতে আমরা আসছি দেশাত্মক বাংলা, দেশের কথা, দশের কথা। নমস্কার, আপনারা দেখছেন দেশাত্মক বাংলা, সঙ্গে আমি কোয়েল। শোভাযাত্রার মাধ্যমে কিন্নাহারের ঐতিহ্যবাহী শ্রী শ্রী লক্ষ্মীমাতা ঠাকুরানীর নিরঞ্জন যাত্রা শুরু হলো, যার ভিড় বেশ চোখে পড়ার মতো। মূলত কোজাগরী লক্ষ্মী পুজোর দিন থেকে শুরু হয় মায়ের আরাধনা। এর সাথে সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি 7 দিন পর মায়ের নিরঞ্জন যাত্রা শুরু করা হয় বিশেষ শোভাযাত্রার মধ্য দিয়ে। আর এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন বিভিন্ন রকমের বাজনা, আলোকসজ্জা ও ঢাকের আওয়াজে কীর্ণাহার এলাকাবাসীদের সঙ্গে নিয়ে আনন্দের সাথে মাকে শেষ বিদায় জানানো হয়। আর এই গোটা পুজোটা পরিচালনা করেন কীর্ণাহার ব্যবসার সমিতি ও কীর্ণাহারের সকল ব্যবসাদাররা একসাথে মিলিত হয়ে পুজোর প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত পুরোটাই পরিচালনা করেন তারা। কীর্ণাহার থেকে শুভদীপ গোয়ের রিপোর্ট, দেশাত্মক বাংলা।
বিস্ফোরক দ্রব্য সহ গ্রেপ্তার 3 দুষ্কৃতী, নেপথ্যে বাসুদেব থানার পুলিশ। গতকাল রাত্রে বাসুদেবপুর থানার 3 জনকে গ্রেপ্তার করা হয় বিস্ফোরক আদান প্রদান এবং বিক্রির জন্য। এদের নাম নরেশ চৌধুরী, বছর 40, কাকিনাড়া সুকান্ত পল্লীর বাসিন্দা; উমেশ কুমার রায়, 62 বছর বয়স, কাকিনাড়া সুকান্ত পল্লীর বাসিন্দা; শঙ্কর পাল, কেওটিয়া বাজার পাড়ার বাসিন্দা, বয়স 28। এদের কাছ থেকে উদ্ধার হয় 50 কেজি পটাশিয়াম নাইট্রেট এবং 50 আর্সেনিক সালফেট। মূলত এইগুলি ব্যবহার করা হয় বিস্ফোরক বানানোর জন্য। এদের বিরুদ্ধে স্পেশাল কেস দেওয়া হয়েছে এবং তদন্ত চলছে। উত্তর 24 পরগনা থেকে উৎসব মণ্ডলের রিপোর্ট, দেশাত্মক বাংলা। আসো 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 দাঁড়িয়ে আসো। বাবাই কার নাম? বাবাই এই তো বাবা, এটা আমি কিছু জানি না, আমি জানি না তাহলে এগুলো আসলো কোথা থেকে? কোথা থেকে নিয়ে আসছিলে? কোথা থেকে নিয়ে আসছিলে? হ্যাঁ, কোথা থেকে নিয়ে আসছিলে? হবে ভালো করে যাবে। রাজ্য সরকার ও আদানি পাওয়ার প্রজেক্টের বিরুদ্ধে বহরমপুরে অবস্থান বিক্ষোভে বসল ফারাক্কার ক্ষতিগ্রস্ত কৃষকরা। মূলত ফারাক্কায় আদানি পাওয়ার প্রজেক্ট বিরুদ্ধে বিশেষত আম ও লিচুর চাষিরা ক্ষতিগ্রস্তদের ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে এই বিক্ষোভ অবস্থান ডেপুটেশন করা হয়। ফারাক্কায় আদানি পাওয়ার প্রজেক্টের উৎপাদিত বিদ্যুৎ বাংলাদেশে পাঠানোর জন্য ফারাক্কার বেশ কিছু চাষিদের জমি ব্যবহার করা হয়, যেখানে আম লিচুর বাগান ছাড়াও অন্য শস্য ক্ষেত আছে। এই বিদ্যুৎ পরিবহনের জন্য চাষের ক্ষতিসহ বেশ কিছু কৃষককে জমি হারাতে হয়েছে। তাদের ন্যায্য ক্ষতিপূরণের দাবি জানাতেই আজ ক্ষতিগ্রস্ত কৃষকরা বহরমপুরে মুখ্য ডাকঘরের সামনে অবস্থান বিক্ষোভ করেন। কৃষকদের দাবি, বর্তমানে রাজ্য সরকার ও আদানি গ্রুপের সাথে হাত মিলিয়ে চাষিদের কাছ থেকে জোর করে তাদের ভয় দেখিয়ে তাদের জমি লিখিত নেওয়া হয়েছে এবং বাগানের গাছ কেটে দেওয়া হয়েছে। বর্তমানে জমি হারা ও কৃষকদের দাবি, তাদের জমি জোরপূর্বক নেওয়া হলেও ক্ষতিপূরণ সঠিকভাবে দেওয়া হয়নি। মুর্শিদাবাদ থেকে ভিক্টর ব্যানার্জির রিপোর্ট, দেশাত্মক বাংলা। সরকার গ্রহণ করার কোনো প্রতিশ্রুতি দেয়নি। উপরন্তু যে জমির উপর দিয়ে এবং যে গাছগুলো কাটা পড়েছে তার কিন্তু কোনো উপযুক্ত, ন্যায়সঙ্গত, যুক্তিসঙ্গত মূল্য সরকার এবং কোম্পানি মিলে ধার্য করেনি। আমরা আরো জানলাম যখন আমাদের কৃষি বিজ্ঞান, আমাদের দাবি হচ্ছে যে এই যে ক্ষতিগ্রস্ত কৃষক ফারাক্কা মানে গোড্ডা থেকে, এই যে আদানি গোষ্ঠীর হাই টেনশন তার ঝাড়খণ্ডের গোড্ডা থেকে বাংলাদেশ যাবে, তো ফারাক্কার প্রায় 6টি হচ্ছে মৌজা, 13টি গ্রামের ওপর দিয়ে। আর আমাদের ফারাক্কা হচ্ছে বিশেষ করে আম এবং লিচুর বাগান আছে, জমিও ফাঁকা জমিও আছে, তার উপর দিয়ে যাবে। এবার কৃষকদেরকে ন্যায্য ক্ষতিপূরণ না দিয়ে কৃষকদেরকে ভয় দেখিয়ে আতঙ্কিত করে জোর করে তাদের কাছ থেকে মানে জমিটা নিয়ে নেওয়া হয়েছে। বলতে গিয়ে যে ক্ষতিপূরণ অর্থাৎ লিচু, আম এবং যে নিয়ম মাফিক জমিটা নিত সেটা নিয়ম মানা হয়নি, গণশুনানি হয়নি। কৃষকদেরকে নিয়ে যে একসঙ্গে আলোচনা করে কৃষকদের কি দাবি আছে, আদানি গোষ্ঠী কী বলতে চাইছে, প্রশাসনের করা উচিত ছিল, সেটা হয়নি। এবং এক একজনের সঙ্গে এক এক রকমের রেট হয়েছে, এক এক জায়গায় এক এক রকম রেট হয়েছে। আমাদের দাবি হচ্ছে যে ন্যায়সঙ্গত, বিজ্ঞানসম্মত যে ক্ষতিপূরণ সেটা কৃষকদেরকে দিতে হবে। ধরেন একটা লিচুর গাছ প্রায় 70 বছর বাদে, তাহলে আমরা যদি 50 বছর ধরি, একটা লিচুর গাছের লিচু শুধু বিক্রি করে বছরে, সেটা হচ্ছে 20,000, 15,000, 10,000, কমটাই যদি ধরি 10,000 হয়, তাহলে 50 বছরে 5 লক্ষ টাকা পাওয়া উচিত। জিনিসের দাম বাড়ছে, আরও বেশি হওয়া উচিত। তারপরে এই লিচুর গাছ কাটবে, যে জায়গাটা আছে সেই জায়গারও কিছু পাবে। মাত্র 70,000 টাকা ধরিয়ে দেওয়া হয়েছে জোর করে। হ্যাঁ, কোনটা ও আমাদের তো এই জন্যে আমরা অবস্থান বিক্ষোভে আছি। আজকে সারাদিন চলবে। আমরা ডিএম সাহেবকে কপি দিয়েছি, আমাদের আবেদন জানিয়েছি এবং বিশিষ্ট আইনজীবী
বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি আমাদের পাশে আছেন। তিনি ফারাক্কায় গেছিলেন, এমনকি সিপিএমের মোহাম্মদ সেলিম তিনিও গেছিলেন, তিনিও জানিয়েছেন। এমনকি এই চঞ্চল চক্রবর্তী বিবাহী আপনার মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ছিলেন একসময় অধ্যাপক, তিনিও অনেক অধ্যাপক বিশিষ্ট আইনজীবী তারাও এই আন্দোলনে কৃষকদের পাশে আছেন। তারা বলেছেন হ্যাঁ আজকে দিব, ডেপুটেশন দিব। আমাদের দাবিগুলো আছে আপনার, মূলত আমাদের 5 দফা দাবি আছে, 5টা দাবি আছে। সেই দাবি নিয়ে আমরা কিছুক্ষণের মধ্যে আমরা যাব ডিএম সাহেবের কাছে। আমার নাম মোজাফফর হোসেন। আমি হচ্ছি এই সংগঠন যে হয়েছে কৃষক ক্ষেত মজুর ভূমিহীন কৃষকদের যে ক্ষতিগ্রস্ত কৃষকদের কমিটি, সেই কমিটির আমি হচ্ছি আহ্বায়ক। আমার নাম মোজাফফর হোসেন। গতকাল শিলিগুড়ির কাওয়াখালীতে মুখ্যমন্ত্রী টাটাকে আমি তাড়াইনি, টাটাকে সিপিএম তাড়িয়েছে বক্তব্যে সিঙ্গুর প্রসঙ্গে আজ বহরমপুর দলীয় কংগ্রেস কার্যালয়ে প্রতিক্রিয়া দিলেন অধীর রঞ্জন চৌধুরী। আজ বহরমপুর দলীয় কংগ্রেস কার্যালয়ে অধীর রঞ্জন চৌধুরী তিনি বলেন যে গতকাল মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছে তাতে স্পষ্ট প্রমাণ একজন মুখ্যমন্ত্রী অনায়াসে অবলীলাক্রমে কত মিথ্যা কথা বলতে পারে, তার প্রমাণ আমার রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি বলেন যদি ইউনেস্কোকে বলা হয় ভারতবর্ষের রাজনীতিতে যারা যুক্ত মিথ্যা ভাষণের তালিকা তৈরি হলে মমতা ব্যানার্জি এবং মোদি দুইজনেরই হাড্ডাহাড্ডি লড়াই ভারতবাসী দেখতে পাবে। কারণ হিসাবে তিনি বলেন মিথ্যা কথার ক্ষেত্রে মোদি অথবা দিদি এই দুজন তারা প্রথম দ্বিতীয় স্থান অধিকার করে থাকবে। সারা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গবাসী আমরা ওয়ান টিভিতে দেখেছি রবীন্দ্রনাথ বাবু শিক্ষিত মানুষ, ওনার সিঙ্গুরবাসীদের জন্য মনে হয়েছে এতটা মিথ্যা কথা বললে সিঙ্গুরবাসীকে অপমান করা হবে। সেদিন সিঙ্গুরবাসী এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, তাদের এই আন্দোলনের বিপথে চালিত করেছিলেন এই মমতা ব্যানার্জি। সেদিন আন্দোলন করে তারা তো কেউ অন্যায় করেনি, তাদের সেই আন্দোলনকে বিপথে চালিত করে রাজনৈতিক পুঁজি মমতা ব্যানার্জি সংগ্রহ করেছিলেন এবং তিনি নিজেকে প্রমাণ করতে চেয়েছিলেন যে তিনি কৃষকদের সাথী। কিন্তু দেখা গেল মমতা ব্যানার্জি কৃষকদের সাথী প্রমাণ করতে গিয়ে তিনি প্রকৃত অর্থে কৃষকদের বিপথে পরিচালিত করতে গিয়ে তাদের ভবিষ্যৎ প্রজন্মকে অন্ধকারে ডুবিয়ে দিয়েছেন। অধীর রঞ্জন চৌধুরী বলেন সবাই সব কিছু দেখেছেন, আমরা নতুন করে বলার কিছু নেই, কারণ গতকাল মমতা ব্যানার্জি তার ভাষণে যে কথা বলেছে আজ দৈনিক কাগজে তার এই মিথ্যা ভাষণ নিয়ে উত্তাল হয়েছে। তিনি আরও বলেন এই মুখ্যমন্ত্রী আজকে যা ঠিক আগামী দিন তা ভুল বলেন, কালকে ঠিক পরশু ভুল। কোনোদিন এটাও তিনি বলবেন যে কংগ্রেসের সঙ্গে গাদ্দারি করে কংগ্রেসকে বাংলায় খতম করে কংগ্রেসের বিরোধিতা করে আমি খুব বড় ভুল করেছিলাম। অধীর বলেন এটা আগামী দিন তার মুখ থেকে বেরাবে। মুর্শিদাবাদ থেকে ভিক্টর ব্যানার্জির রিপোর্ট, দেশাত্মক বাংলা। কালকে মন্তব্য করেছে সেটাতে স্পষ্ট প্রমাণ যে একজন মুখ্যমন্ত্রী অনায়াসে অবলীলাক্রমে মিথ্যা কথা বলতে পারে, মমতা ব্যানার্জি তার শ্রেষ্ঠ নিদর্শন। যদি ইউনেস্কোকে বলা হয় যে ভাই ভারতবর্ষে যারা রাজনীতি করে রাজনৈতিক ব্যক্তিত্ব তাদের মধ্যে মিথ্যা ভাষণে তালিকা তৈরি করো কে প্রথম কে সেকেন্ড, তাতে মমতা ব্যানার্জি নিশ্চিন্তে প্রথম বা দ্বিতীয় হবে, কারণ সঙ্গে মোদি আছে, মোদি আর দিদির টক্কর হবে। সারা পশ্চিমবঙ্গের মানুষ শুধু সারা ভারতবর্ষের মানুষ জানে, সব কিছু অন ক্যামেরা অন টিভি সব কিছু আমরা দেখেছি। রবীন্দ্রনাথবাবু নিজের শিক্ষিত মানুষ, তাই স্বাভাবিকভাবেই সিঙ্গুরবাসী হিসাবে তার মনে হয়েছে যে এতটা মিথ্যা কথা বললে সিঙ্গুরবাসীকেই অপমান করা হবে। কারণ সেদিন আন্দোলনে কেউ তো অংশগ্রহণ করেছিল, তাদের আন্দোলন বিপথে চালিত করেছিল মমতা ব্যানার্জি। বাকি আন্দোলন করে তারা অন্যায় তো করেনি, তাদের আন্দোলনটাকে বিপথে চালিত করে রাজনৈতিক পুঁজি মমতা ব্যানার্জি সংগ্রহ করেছিল এবং নিজেকে প্রমাণ করবার চেষ্টা করেছিল যে তিনি কৃষকদের সাথী। কিন্তু কৃষকদের সাথী প্রমাণ করতে গিয়ে তিনি প্রকৃত অর্থে কৃষকদেরকে বিপথে পরিচালিত করে তাদের ভবিষ্যৎ প্রজন্মকে অন্ধকারে তিনি ডুবিয়ে দিয়েছেন। সবাই সব কিছু দেখেছে, আমার নতুন করে বলার কিছু নেই। মমতা ব্যানার্জি এই রাজনীতিবিদ, আজকে যা ভুল কালকে ঠিক বলে, কালকের ঠিক পরশু ভুল বলে। কোনোদিন এটাও বলবে সে যে কংগ্রেসের সঙ্গে গাদ্দারি করে কংগ্রেসকে বাংলায় খতম করে কংগ্রেসের বিরোধিতা করে আমি খুব ভুল করেছিলাম, এটা তার মুখ দিয়ে আগামী দিনে বেরোবে। তা তো বলবেই, চোরকে গ্রেপ্তার তো করতে পারেই। সুপ্রিম কোর্ট যা বলেছে, সুপ্রিম কোর্টের নিজস্ব ভার্সান বলেছে, আমরা সবাই দেখতে পাচ্ছি।
সবসময় কোর্ট কি বললো সেটা তো বড় কথা নয়, আমরা আমাদের ভিজুয়ালি কি দেখতে পাচ্ছি। সেখানটায় নিজে বলছে সে মন্ত্রী, সেই ভট্টাচার্যবাবু, যে বেশি ঘাটাঘাটি করলে সব বলে দেব। তার আত্মীয় স্বজন পরিবারের রাশি রাশি টাকার খবর আমরা দেখতে পাচ্ছি। এই বাংলায় নতুন ইতিহাস সৃষ্টি করেছেন তারা, যে সাদা খাতায় জমা দিয়ে শিক্ষক হতে হয়, লেখা খাতায় শিক্ষক হওয়া যাবে না। যে বড় বড় শিল্পপতিদের ব্লু আইড গার্ল হতে, অর্থাৎ তাকে যেন মনে করে সে তাদের বন্ধু, ব্লু আইড গার্ল হওয়ার চেষ্টা করছে। আদানি তার নিজের ক্ষমতায় টেন্ডার করে তাজপুর বন্দর পেয়েছে। আদানির সঙ্গে সেখানটায় মুখ্যমন্ত্রী ছবি তুলে প্রমাণ করতে চাইছেন তিনি আদানিকে জায়গা করে দিলেন। এই আদানি মোদিকে প্রমোট করেছে, দিদি চাইছে আদানি এবার দিদিকে প্রমোট করুন। তাই আদানিদের তোয়াজ করতে দিদি ব্যস্ত, অর্থাৎ দিদি চাইছে শিল্পপতিদের কাছে ব্লু আইড গার্ল হতে। এই বাংলায় শিল্প সম্ভাবনাকে সম্পূর্ণ ধ্বংস করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। একটার পর একটা বিজনেস সামিট হয়েছে, শিল্প সম্মেলন হয়েছে, তাতে যে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন টাকা বিনিয়োগের, তার যদি 10% বিনিয়োগ হতো বাংলায় হাজার হাজার বেকার যুবকের চাকরি হতো। দ্বিতীয় কথা, মুখ্যমন্ত্রী একজন অনুভূতিহীন, স্পর্শকাতরতাহীন, একজন নির্মম নিষ্ঠুর ব্যক্তিত্ব। যুবক যুবতীরা, শিক্ষক প্রার্থীরা আজকে তারা অনশন করছে এই প্রখর রৌদ্রতাপের মধ্যে। মুখ্যমন্ত্রী একবার গিয়ে তাদের সঙ্গে দেখা করতে পারতেন না, একবার আলোচনা করতে পারতেন না? তারা কি বাংলার বাইরের লোক? কেন দাবি করছে আপনি জিজ্ঞেস করতে পারতেন না? আপনার কাছে কোনো জবাব নেই, কারণ যা কিছু পশ্চিমবঙ্গে লুট হয়েছে, শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে যে সংগঠিত অপরাধ হয়েছে, সেই সংগঠিত অপরাধ আপনার বিনা অনুমতিতে, আপনার বিনা প্রশ্রয়ে, আপনার বিনা নেতৃত্বে হয়নি। তাই আপনার সত্যকে সম্মুখীন করার ক্ষমতা নেই। আপনি এই বাংলায় লুটতরাজের মধ্যমণি, তাই আপনি পারছেন না সেই সমস্ত আন্দোলনকারীদের মুখোমুখি হতে। দাদা গার্ডেন নিচের পর এটা অনলাইন ফ্রড চলছে, এটা বিটকয়েনের নামে ফ্রডিং চলছে, এবং সেই ক্রিপ্টোকারেন্সিতে এ বাংলায় এবং কলকাতাতে যে দুর্নীতির চক্র গজিয়ে উঠেছে, যার কারণে বাংলার সাধারণ যুবক যুবতীরা যারা মনে করছে হয়তো আমার কিছু লাভ হবে, তাতে অংশগ্রহণ করছে। যেমন করে বাংলার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এ বাংলায় লটারি নামক জুয়া রমরম করে বাংলার অলিতে গলিতে গ্রামে গঞ্জে বিস্তার হয়েছে, ঠিক তেমনিভাবে আরেকটা ইন্টারনেট ফ্রড, ইন্টারনেট দুর্নীতি এ বাংলায় রমরমিয়ে বাড়ছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের কাছে ভবিষ্যৎ অন্ধকার। তারা মনে করছে রাতারাতি যদি কোনোভাবে আমি কিছু রোজগার করতে পারি, পয়সা পেতে পারি, সেই সুযোগে, অর্থাৎ বাংলার বেকার যুবক যুবতীদের হতাশাকে পুঁজি করে এই সমস্ত যারা ফ্রড, ইন্টারনেট ফ্রড, শিক্ষাক্ষেত্রে ফ্রড, সর্বত্র আজ ফ্রডদের রাজত্ব তৈরি হয়েছে। এবং এর পিছনে সবথেকে বড় বাংলার মুখ্যমন্ত্রীর প্রশাসনিক ব্যর্থতা, বাংলার মুখ্যমন্ত্রী এবং সরকারি দলের রাজনৈতিক প্রশ্রয়, সব কিছু দায়ী। ইউক্রেন আর আসে কি আমার জানা নাই, ভারতীয় ছাত্র ইউক্রেনে কোথায় আছে আমার জানা নাই, কারণ গোটা ইউক্রেন আর যুদ্ধ বিধ্বস্ত একটা এলাকা। সেখানে রাশিয়ার আক্রমণে গোটা ইউক্রেন যেটা এখন বেঁচে আছে সেটাই অন্ধকার যুগের দিকে এগিয়ে চলেছে। বিদ্যুৎ নাই, জল নাই, বিভীষিকা চলছে। সেখান থেকে আগেই ইউক্রেনিয়ে যারা ভারতবর্ষের ছাত্রছাত্রী ছিল তাদেরকে ফেরত নিয়ে আসা হয়েছে। তারপরে নতুন করে কেউ গেছে কিনা জানি না, তবে ইউক্রেনের পরিস্থিতি দিনের পর দিন ভয়ঙ্কর হতে চলেছে এবং আগামী দিনে আরও ভয়ঙ্কর হবে। এই যুদ্ধ কোথায় গিয়ে থামবে তা নিয়ে আমরা সবাই চিন্তিত। দাদা অভিষেক ব্যানার্জি শালিকাকে আবেদন ছিল হাইকোর্টে, সেটা হাইকোর্ট খারিজ করে বেশ করেছে। পঞ্চায়েত ভোটে আবার আশঙ্কা যে ভোট লুট হতে পারে, সেই লুটের বিরুদ্ধে অস্ত্র ধরতে পারছে এরকম বাহাদুরি তো অনেক হচ্ছে দেখছি আমরা, মুখে বাহাদুরি করতে লাভ নেই।
অস্ত্র যাদের হাতে আছে, যারা মনে করে অস্ত্র শেষ কথা তারা ধরবে, এখন অস্ত্র ধরবে না ত্রিশূল ধরবে, তাদেরকে জিজ্ঞেস করবে কোনটা শক্তি বেশি। আমরা পশ্চিমবঙ্গে নির্বাচন চাই, আমরা যে নির্বাচন চাই সাথে আমাদের বক্তব্য একটাই স্পষ্ট, মানুষকে নির্বাচনে অংশগ্রহণ করবার অধিকার দিতে হবে। গতবার এই মুর্শিদাবাদ জেলা সমেত পশ্চিমবঙ্গে 34% মানুষ নির্বাচনে ভোট দিতে পারেনি। 20,000 আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে মমতা ব্যানার্জির দল তৃণমূল। সারা বাংলা জুড়ে পঞ্চায়েতে লুট চলছে, আবার নির্বাচন এসছে, আবার সেই লুটের নির্বাচন করবার পরিকল্পনা তৃণমূল করেছে, সঙ্গে পুলিশ প্রশাসন আছে। তাই কংগ্রেস দলের পক্ষ থেকে আমরা একটাই কথা বলছি, মানুষ আপনার সংঘবদ্ধ হন, মানুষের সংঘবদ্ধ প্রতিরোধ প্রশাসনকে এবং তৃণমূলের হারমাত বাহিনীকে রুখে দিয়ে মানুষের নির্বাচনে অংশগ্রহণ করার অধিকারকে সুনিশ্চিত করতে পারে। এই মর্মে কংগ্রেস দলের পক্ষ থেকে আমি আগে ঘোষণা করেছি আমি কিন্তু হাইকোর্ট যাব, কারণ গত বছরও আপনি জানেন আমি হাইকোর্ট গেছিলাম। হাইকোর্ট তখন স্ট্রাইক চলছিল, হরতাল চলছিল উকিলবাবুদের, তার মধ্যে আমি নিজে হাইকোর্টে গিয়ে সওয়াল জবাব করে অর্ডার বার করেছিলাম, ডাইরেকশন বার করেছিলাম, কিন্তু সেই ডাইরেকশনকে রাজ্য সরকার মুর্শিদাবাদের পুলিশ প্রশাসন মানেনি। তাই এখানটাই নির্বাচন শান্তিপূর্ণ হবে বলে আমি বিশ্বাস করি না। কড়া সশস্ত্র নিরাপত্তার আবেদন করেছেন জেল সুপার, আজ সাইগাল মামলায় রায় দিল্লি হাইকোর্ট। তদন্তের সাথে কে কোথায় ডাকবে সেটা তাদের ব্যাপার, আমি যদি অপরাধী না হই আমার কোথাও যেতে ভয় পাওয়ার কথা না। সংবাদ মাধ্যমের উপর হস্তক্ষেপ করছে, বিভিন্ন সংবাদ মাধ্যমকে বিভিন্নভাবে কোর্টে যাওয়া দরকার এগুলোর জন্য। কোর্টে যান, আমরা তো সংবাদ মাধ্যমের পক্ষেই কথা বলি, কোর্টে যান। আমি এর আগেও কেরলের একটা সংবাদপত্রকে নিয়ে পার্লামেন্টের মধ্যে বাইরে আন্দোলন করেছিলাম, তারা আমার কাছে এসেছিল। কোর্টে যেতে হবে, সংঘবদ্ধভাবে আন্দোলন করতে হবে সংবাদ জগৎকে। স্বামীর হাতে আক্রান্ত স্ত্রী, ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। বুধবার রাত্রে ঘটনাটি ঘটেছে মানিকচক থানার মথুরাপুরের কর্মটোলা এলাকায়। বৃহস্পতিবার সকালে ঘটনার তদন্তে চিকিৎসাধীন ওই গৃহবধূর বয়ান নিতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আসে মানিকচক থানার পুলিশ। জানা গেছে আক্রান্ত ওই গৃহবধূর নাম মল্লিকা মণ্ডল, তার স্বামী বরুণ মণ্ডল। আক্রান্তের পরিবারের অভিযোগ, প্রতিদিন মদ্যপ অবস্থায় বাড়িতে আসতো ওই গৃহবধূর স্বামী। এই নিয়ে পরিবারে অশান্তি লেগেই থাকতো। বুধবার রাত্রে এই ঘটনাকে ঘিরে ওই গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ ওঠে স্বামীর বিরুদ্ধে। রাতেই রক্তাক্ত অবস্থায় তাকে নিয়ে আসা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বৃহস্পতিবার সেই ঘটনার তদন্তে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আসে মানিকচক থানার কর্তব্যরত পুলিশ আধিকারিকরা। মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট, দেশাত্মক বাংলা। কেন মারধর কেন করলো? কারণ মাতাল মানুষ তো, ওই জন্য। আপনার দিদিকে প্রতিবাদ করেছিল? না স্যার, আমি জানি না করেছি জানি না। আর জামাইটা মদ খেলে কিনা কাউকে চিনে না, না মাকে না বোনকে না বাবাকে কাউকে চিনে না। এরকম কি অত্যাচার প্রতিনিয়ত করতো? করতো মানে করতো, আমরা কিছু বলতাম মানে কাটতো না, শুধু মারধর করতো। আর এবার যে কি হয়েছে কি জানি না। আর বাড়ি এসেছিলো তো বলছে কি এবার তো কিছু করেনি, পালিয়েছি কেন, যে না পালাতো কিনা, এবার চাকু দিয়ে এবার কুচি করে দিতাম, এভাবে বলছিল। কি নাম আপনার দিদির? আমার দিদি মল্লিকা মণ্ডল। জায়বুর নাম? রোবন মণ্ডল। বিবেকানন্দ আই অ্যান্ড জেনারেল হসপিটাল। স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও অপারেশনের ব্যবস্থা। হ্যাঁ, বিবেকানন্দ আই হসপিটাল এখন নতুন পরিষেবা অর্থাৎ জেনারেল হসপিটাল শুরু করলো। চোখ ও শারীরিক অন্যান্য চিকিৎসা পরিষেবা, অপারেশনের সুবিধা পাবেন বিবেকানন্দ আই অ্যান্ড জেনারেল হসপিটালে। বিবেকানন্দ আই অ্যান্ড জেনারেল হসপিটাল, মৎস্যন্দপুর, 3 আমতলা, জনসেবা স্কুলের পেছনে। ইলেকট্রনিক্স জগতে নতুন বিস্ময়, নিউ বিশ্বাস ইলেকট্রনিক্স। সনি, এলজি, স্যামসুং, ফিলিপস প্রভৃতি বিশ্বমানের কোম্পানির 14 ইঞ্চি, 21 ইঞ্চি, 29 ইঞ্চি ছাড়াও এলসিডি প্লাজমা টিভি পাবেন নিউ বিশ্বাস ইলেকট্রনিক্সে। গৃহিণীর প্রথম পছন্দ নিউ বিশ্বাস ইলেকট্রনিক্স। ওয়ালপুল প্রভৃতি কোম্পানির ফ্রিজ, ওয়াশিং মেশিনও পাবেন নিউ বিশ্বাস ইলেকট্রনিক্সে। স্যামসুং, ফিলিপস প্রভৃতি কোম্পানির মিউজিক সিস্টেম, ডিভিডি প্লেয়ারেরও একমাত্র শীততাপ নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান নিউ বিশ্বাস ইলেকট্রনিক্স। নিউ বিশ্বাস ইলেকট্রনিক্স, সুভদ্রা মার্কেট, ঠাকুরনগর।
Do you aspire to become a hotel management professional? Choose Hotel Management course at Royal Bengal Institute of Hotel Management. Job opportunities in India and abroad. Star hotels and resorts, educational institutes, cruise lines, fine dining restaurants. Royal Bengal Institute of Hotel Management. আপনাদের বিশ্বাস ও ভরসায় 23 বছর অতিক্রান্ত। মেসার্স এসকে জুয়েলার্স। মেসার্স এসকে জুয়েলার্স, বাবুপাড়া রোড, ঠাকুরনগর বাজার। হলমার্ক সোনার গহনার একমাত্র প্রতিষ্ঠান মেসার্স এসকে জুয়েলার্স। মনে রাখবেন, আপনি যখনই সোনার গহনা কিনবেন BIS এর হলমার্ক দেখে তবেই কিনবেন। আর সেক্ষেত্রে একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মেসার্স এসকে জুয়েলার্স। সুখ আর সমৃদ্ধিতে ভরে উঠুক আপনার জীবন। আমাদের অলংকার, নারীর অহংকার। সিগনেট ডে স্কুল অ্যাফিলিয়েটেড টু ICSE। আপনার সন্তানের ভবিষ্যৎ নির্মাণে আমাদের এখানে রয়েছে নার্সারি স্তরে খেলার ছলে শিক্ষার নানা উপকরণ, প্রশস্ত শিক্ষাঙ্গন, মজার দুনিয়া, ফান স্টেশন, স্মার্ট ক্লাসরুম, মনোরম সাংস্কৃতিক পরিমণ্ডল, উন্নত পরীক্ষাগার ও কম্পিউটার ল্যাব, ক্যারাটে সহ শারীর শিক্ষণের ব্যবস্থা, সর্বক্ষণের প্রহরী, সর্বভারতীয় ও আন্তর্জাতিক মেধা অন্বেষণ পরীক্ষায় বসবার সুযোগ। সর্বোপরি আছেন ইংরেজি মাধ্যমে শিক্ষিত দক্ষ শিক্ষক শিক্ষিকাগণ। আপনার সন্তানের ভবিষ্যৎ নির্মাণে অঙ্গীকারবদ্ধ। বিগত 15 বছর ধরে তার সাক্ষ্য রেখে চলেছে আপনার প্রিয় সিগনেট ডে স্কুল। সিগনেট ডে স্কুল, উনাই কালুপুর, বনগাঁ, উত্তর 24 পরগনা।